আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শিশুর আমিষা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। আসামি সোহেলের বক্তব্য, বিচারকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা, রাষ্ট্রপক্ষের অভিযোগ। 69-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ ভোলায়, জানাজার নামাজ শেষে দাফন পারিবারিক কবরস্থানে। নেতানিয়াহুকে ফোনে বদ্ধ উন্মাদ বলে ডোনাল্ড ট্রাম্পের গালাগাল, তার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে মন্তব্য। বাগেরহাটে খানজান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার, মরদেহে কুমিরের কামড়ের দাগ। এবং ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 ও আহত 2 জন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিশুর আমিষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হচ্ছে। সেখানে আছেন শাকির আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ চলছে সকাল থেকে, আপনারা জানেন। তো সেই সাক্ষ্য গ্রহণে প্রথমে রামিসার বাবার সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এবং এরপর পরে একে একে 10 জনের সাক্ষ্য নেন আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলেছেন যে, আপনারা জানেন যে গতকাল আদালতে তোলার সময় যে প্রধান অভিযুক্ত সোহেল রানা তিনি কথা বলেছেন যাওয়ার সময়, এবং তিনি তখন বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ডলার নামে একজন জড়িত, সেটি তিনি দাবি করেছিলেন। তো এর প্রেক্ষাপটে আজকে যখন এই রামিসা হত্যা মামলার যখন সাক্ষ্য গ্রহণ চলছিল, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে এই ধরনের বক্তব্য দেওয়া আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে। তখন আদালত জানিয়েছেন যে যখন কোনো বিচার কার্যক্রম চলে তখন আসলে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নেই আসামিদের। তো সেক্ষেত্রে আসামিদের উঠা নামানোতে বা আদালত প্রাঙ্গণে যখন তারা থাকেন তখন কাউকে অন্য কোনো বক্তব্য না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পুলিশকে আদালত। সেটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আমাদের জানিয়েছেন, অর্থাৎ যখন তাকে উঠানো বা নামানো হবে তখন যেন তিনি কোনো কথা বা বক্তব্য দিতে না পারেন। তো আসলে আপনারা জানেন যে এই মামলায় মোট সাক্ষী রয়েছে 18 জন এবং আজকে 15 জন হওয়ার কথা রয়েছে, 10 জন হয়েছে এবং আরো 5 জনের হওয়ার কথা রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ চলবে আরো কয়েক। আদনান, আপনাকে ধন্যবাদ। 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে তার নিজ জেলা ভোলায় নেওয়া হয়েছে। ভোলা সরকারি স্কুল মাঠে আছেন ওবায়দুল রশিদ, যাচ্ছি তার কাছে। ওবায়দুল, তোফায়েল আহমেদের জানাজা ও দাফনের প্রস্তুতি বিষয়ে আমাদের জানান। আগে এই স্কুল মাঠের পাশেই আসলে যে হেলিপ্যাডটি রয়েছে, সেই হেলিপ্যাডে এসে পৌঁছায় তখন তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা মরদেহ গ্রহণ করেন এবং পরবর্তীতে পুলিশ প্রোটেকশনে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রোটেকশনে এই মুহূর্তে ভোলার যে সরকারি স্কুল মাঠ রয়েছে সেখানে তার মরদেহটি এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এখানে এই যে অস্থায়ী প্যান্ডেল রয়েছে সেখানে তার এই ভোলার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে কথা ছিল যে এই নামাজে জানাজা শুরুর আগে তার যে শ্বশুর বাড়ি, তার এই যেখানে জানাজা হচ্ছে তার ঠিক পাশেই সেখানে নেওয়ার কথা ছিল, তবে সেখানে নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এখন এই জানাজায় উপস্থিত হতে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন এবং আমরা এর মধ্যে যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি বলেছেন যে এবারের এই
তোফায়েল আহমেদ, যিনি শুধুমাত্র ভোলার নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তার নামাজে জানাজা যেন নির্বিঘ্নে হয় এ কারণে দলমত নির্বিশেষে সবাই আসলে ঐক্যবদ্ধ রয়েছেন। তো আমাদের সাথে রয়েছেন আমাদের চ্যানেল আয়ের ভোলাতে আমার যিনি সহকর্মী তিনি। আমি তার কাছে জানতে চাইব জনাব তোফায়েল আহমেদের এই নামাজে জানাজা এবং দাফনকে কেন্দ্র করে ভোলার বর্তমান পরিস্থিতি কেমন এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ। আসলে আমি যা দেখতে পেরেছি সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি চারিদিক থেকে দেখলাম যে লোকজন আসছে জানাজা অংশ নিতে। একটা ভালো একটা পরিবেশেতে কোস্টগার্ড, পুলিশ, র্যাব, নৌবাহিনী সবাই এখানে উপস্থিত আছে। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যেও লোকজন চারিদিক থেকে পিঁপড়ের মতোই আসতেছে এই প্রিয় নেতার জানাজা অংশগ্রহণ করার জন্য। এখন জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থান দক্ষিণ কোরালিয়া, তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই জনাব তোফায়েল আহমেদের আত্মার শান্তি কামনা করে দোয়া চেয়েছেন, দোয়া করছেন এবং পরবর্তী সংবাদে আসলে আমি জানিয়ে দিব পরবর্তী আপডেট। সোহেল। ওবায়দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। ঊনসত্তরের গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের পতিতযশা রাজনীতিবিদ তোফায়েল আহমেদের 3টি নামাজে জানাজা শেষে তার জন্মভূমি দিঘুলের কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে। রিপোর্ট রোকসানা আমিনের। 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, যিনি আজীবন বিশ্বাস হারাননি বাংলাদেশের প্রতি। দীর্ঘ 8 মাস চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সোমবার বাদ মাগরিব প্রথম নামাজে জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। রাতে স্কয়ার হাসপাতালে হিমাগারে রাখা হয় তার মরদেহ। সকাল 11:30টায় তার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেসরকারি হেলিকপ্টারে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। সেখানে 3টি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন রাজনীতির বরপুত্র তোফায়েল আহমেদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রীতিমতো গালাগাল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি বলেন তার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। ট্রাম্পের দাবি তার হস্তক্ষেপ ছিল বলেই নেতানিয়াহুকে এতদিন জেলে যেতে হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং তার জেরে আঞ্চলিক অস্থিরতা নিয়ে নেতানিয়াহুর উপর চরম ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলেছেন। তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে পৌঁছতে হতো বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। এখন সবাই ইসরায়েল ও নেতানিয়াহুকে ঘৃণা করে বলেও অভিযোগ করেন তিনি। ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের উপর আর কোনো হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে না। তবে পরবর্তীতে এক বিবৃতিতে নেতানিয়াহু জানান তারা লেবাননে হামলা অব্যাহত রাখবেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বাগেরহাটের খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে। প্রথমে দিঘিতে নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু হয়, পরে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। কুমিরে টেনে নিয়ে যাওয়া ফাতেমা আক্তার মাজারে ভবঘুরে হিসেবে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে ওই ঘাটে মেয়েটি গোসলে নামলে তাকে কুমিরে টেনে নিয়ে যায়। মেয়েটি চিৎকার করলেও তাকে উদ্ধারে কেউ এগিয়ে যায়নি। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘাটের পাশে থাকা দোকানি জানান মেয়েটির মরদেহ কুমিরের কামড়ের দাগ রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনীয় সভাপতি পদে নির্বাচনের ভোটের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সাইপ্রাস।
মর্যাদাপূর্ণ এই পদের জন্য বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে দেশটির বহুপক্ষীয় বিষয়ক বিশেষ দূত আন্দ্রেস কাকাইউডিস প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে 1 বছর মেয়াদে পরবর্তী সভাপতি নির্বাচনে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ কক্ষে বাংলাদেশ সময় রাত 8টায় আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে। আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব পালনের পদ্ধতি অনুযায়ী এবার জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত। বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপের থেকে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। 193টি সদস্য রাষ্ট্রের 5টি আঞ্চলিক গ্রুপের মধ্যে আফ্রিকান ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপে ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় গাড়ির চালক সহ 5 জন নিহত হয়েছে। সোমবার ভোর 3:45টার দিকে ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি প্রাইভেট কারের সজোরে ধাক্কা লাগে। হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় শিবচর হাইওয়ে পুলিশ। সে সময় কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন, যাদের মধ্যে 2 জনই নারী ও 2 জন পুরুষ। এছাড়াও 2 শিশু সহ গুরুতর আহত 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম। তিনি বলেন, রাতের আধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেন, ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায় তাহলে ধরে নেওয়া যায় এই বিচার হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে সম্পন্ন হবে। সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন জামায়াত আমির। আমি স্পষ্টই বলেছি, এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ। পেট্রোল, অক্টেন এবং কেরোসিনের দাম বাড়েনি। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। নিহত শিশু রামেসার স্মরণে রাজধানীর পথ শিশুদের মাঝে ইচ্ছা পূরণ কর্মসূচিতে আনন্দ ভাগাভাগি করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। রাজধানীর উত্তরার একটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শতাধিক পথ শিশুর হাতে নতুন টাকা তুলে দেন জামায়াত নেতাকর্মীরা। এ সময় অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, শিশু রামেসার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কল্যাণমূলক আবাসিক স্কুল নির্মাণ করার পাশাপাশি পথ শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। 5 দিনের ভারত সফরে আছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। 30 মে থেকে 3রা জুন পর্যন্ত এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন, দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে। মিন অং হ্লাইং এর সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা মিয়ানমারের সঙ্গে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, বিচ্ছিন্নতার চেয়ে সম্পৃক্ততাই কার্যকর পথ। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার অপরাধ ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বিঘা জমিতে 24 থেকে 25 মণ ধান পাচ্ছেন চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে দ্রুতই বোরো ধান কাটতে নেমেছে কৃষক। হারভেস্ট মেশিনের পাশাপাশি চাষিদের তৈরি মেশিনে চলছে ধান কাটা ও মাড়াই।
মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে চলতি মৌসুমে মেহেরপুরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। তবে ধান কাটার এই ভরা মৌসুমে আবহাওয়া ভালো না থাকায় দ্রুত ধান কাটা ও মাড়াই করছেন চাষিরা। ধান ৮০% পেকে গেলেই কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। চাষিরা জানান, এবার সার ও তেলের দাম বেশি হওয়ায় ধানের উৎপাদন খরচ বেড়ে গেছে। 12 থেকে 15,000 টাকা খরচ হচ্ছে। এখন ভালো যদি ধান হচ্ছে তাহলে 24-25 মন এরকম হচ্ছে। এখানে প্রাকৃতিক দুর্যোগ একটু কম, এই জন্য আমরা ধানটা ঘরে তুলতে পারছি সময় মতো। আর ধানের দাম একটু কম, এবার খরচ তুলনামূলকভাবে এবার খুবই বেশি। ধানের দাম সরকারের কাছে আমরা চাষি ধানের দাম অন্তত নিম্ন 1500-1600 টাকা হলে তা চাষি বাঁচবে। আমার খরচ হচ্ছে 16,000 টাকা। এই ধান তো দাম কম, বিক্রি করে হয়তো আমার 2-5 হাজার টাকা থাকবে। আবহাওয়া পরিস্থিতি বুঝে ৮০% পাকলেই ধান কাটতে বলছে কৃষি বিভাগ। আমরা আশা করছি কৃষকরা এবার বোরো ধান চাষ করে লাভবান হবে। আমরা যদি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা যায় তাহলে ধান ৮০% পাকলে এটা কর্তনের জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমাদের মেহেরপুর জেলায় প্রায় ১১০টি কম্বাইন্ড হারভেস্টার আছে এবং মৌসুমি প্রায় ৩০০টি কম্বাইন্ড হারভেস্টার আমাদের ক্ষেত্রায়ন থাকে। আমরা কৃষকদেরকে এই যান্ত্রিক পদ্ধতিতে ফসল কর্তনের জন্য আহ্বান জানাচ্ছি। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় ১৯,৭০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮২,১৭০ মেট্রিক টন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পর্যটকদের ভিড়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির সৌন্দর্যে এখন মুখর পুরো রাঙামাটি। মনসুর আহমেদের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। যান্ত্রিক নগর জীবনের ক্লান্তি আর ব্যস্ততা ভুলে ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজতে পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। সকাল থেকে পর্যটকদের ভিড় দেখা গেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে। সুন্দর জায়গা, প্রাকৃতিক সুন্দর, খুব সুন্দর, ভালো লাগতেছে। আসলে খুব ভালো লাগতেছে আমাদের, অসম্ভব সুন্দর রাঙামাটি। পাহাড় আর হ্রদের মোহনীয় সৌন্দর্যে আনন্দঘন সময় কাটাচ্ছেন ভ্রমণ পিয়াসীরা। কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণেও বেড়েছে পর্যটকদের আগ্রহ। পাহাড় ভিতরে অনেক জায়গায় গেছিলাম, ভালো লেগেছে আমাদের। থেকে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে 1000-2000 মতো দর্শনার্থী ভিতরে গেছে। পর্যটকদের উপস্থিতিতে সরগরম হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। টুরিস্টকে সুন্দর মতো একটা সার্ভিস দিয়ে যাতে ওনাদের মনটা আমরা জয় করতে পারি, যাতে অনেক সুন্দর এই রাঙামাটিতে অনেক টুরিস্ট এসেছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক সমাগমে আবারও চাঙ্গা হয়ে উঠেছে পাহাড়ি জেলার পর্যটন অর্থনীতি। টুরিস্ট রাঙামাটিতে বেড়াতে আসছে, আমরা মনে করি সবাই তারা খুব তাদের রাঙামাটির যে রূপে রানী লেক সৌন্দর্য ভোগ করে তারা নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়, হ্রদের মায়াবী মেলাবন্ধন আর নির্মল পরিবেশে রাঙামাটি যেন আবারও হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। আসামি সোহেলের বক্তব্য বিচারকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা, রাষ্ট্রপক্ষের অভিযোগ। 69-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মরদেহ ভোলায়, জানাজার নামাজ শেষে দাফন পারিবারিক কবরস্থানে। নেতানিয়াহুকে ফোনে বদ্ধ উন্মাদ বলে ডোনাল্ড ট্রাম্পের গালাগাল, তার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে মন্তব্য। বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার, মরদেহে কুমিরের কামড়ের দাগ।
এবং ফরিদপুরের ভাঙায় এই সড়ক দুর্ঘটনায় নিহত 5 ও আহত 2 জন, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।